হ্যালো অ্যাসপিরেন্টস, এডুজিৎ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটর ফিজিক্সের আমরা আজকে 5 নম্বর ক্লাসে চলে এসেছি। 5 নম্বর ক্লাসে আমরা প্রজেক্টাইল মোশন অর্থাৎ প্রাসের গতি সম্পর্কে পড়ব। প্রাসের গতি এর আগের ক্লাসগুলোতে আমরা অর্থাৎ 1 থেকে 4-এ গতি সম্পর্কে পড়েছি, গতির প্রকারভেদ, গতির বিভিন্ন সমীকরণ, উলম্ব গতি, অনুভূমিক গতি। তো তোমরা যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তো চলো প্রজেক্টাইল বা প্রাস সম্বন্ধে জানি। তো দেখো, প্রাস কাকে বলে? ভূপৃষ্ঠ অথবা ভূপৃষ্ঠের কাছাকাছি, এটাকে যদি আমি ভূপৃষ্ঠ বলি বা গ্রাউন্ড বলি, ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো একটা বিন্দু থেকে একটি বস্তুকে ওপর দিকে ছুড়ে দিলে সে যে কোনো দিকে যেতে পারে। এই ঘটনাটাকে আমরা বলছি প্রজেক্টাইল, প্রজেক্ট করা বা প্রাস। ঠিক আছে, এবারে এ যে গতিপথটা অনুসরণ করছে, এই যে গতিপথটা অনুসরণ করছে, এই গতিপথটাকে আমরা প্রজেক্টাইল মোশন বলছি। একে আমরা পোশাকি নামে ডাকি ট্র্যাজেক্টরি, ফিজিক্সের ভাষায় ট্র্যাজেক্টরি, যাকে আমরা বলছি প্রাসের গতিপথ। প্রাসের গতিপথ। ওকে, তো দেখো, যেমন যদি এটা এরকম হয় যে একটা গ্রাউন্ডে এই এ পয়েন্টে একটা বন্ধু দাঁড়িয়ে আছে বা একটা প্লেয়ার দাঁড়িয়ে আছে বল হাতে, এবং বি পয়েন্টে তার আর একটা বন্ধু দাঁড়িয়ে আছে। এ পয়েন্ট থেকে এই বন্ধুটা একটা বল বি পয়েন্টে দাঁড়িয়ে থাকা বন্ধুকে দিল, থ্রো করলো। তো কিভাবে থ্রো হবে? যে বলটাকে ওপর দিকে ফেলবে। এবারে এই বলটার যে গতিপথ, সেটাকেই আমরা বলছি প্রাসের গতিপথ। তো বলটা কিভাবে যাবে দেখো, প্রথমে বলটা ওপর দিকে উঠবে, একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত বলটা ওপর দিকে উঠতে থাকবে এবং সামনে এগোতে থাকবে। ঠিক আছে, তার মানে এই বলটার এই পর্যন্ত প্রতিটি বিন্দুতে কি হবে, এর দুটো করে গতিপথ থাকবে বা দুটো বেগ থাকবে। একটা বলটা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা বেগ, আর একটা ওপর দিকে ওঠার জন্য একটা বেগ। তাহলে এই গতিপথটাকে বা এই বেগটাকে যদি আমি এখানে এখানে থিটার সাপেক্ষে যদি লিখি, তো দুটো উপাংশে ভাঙা যাবে। একে যদি আমি ইউ ধরি, ইউ বেগে যাচ্ছে, তাহলে একটা বেগ হবে ইউ সাইন থিটা, যার জন্য এই ইউ সাইন থিটার জন্য ও ওপর দিকে যাচ্ছিল, এবং আরেকটা বেগ হবে ইউ কস থিটা, এই ইউ কস থিটার জন্য ও এগিয়ে যাচ্ছিল। এবারে তার মানে এইটা হয়ে যাচ্ছে অনুভূমিক বা হরাইজন্টাল, অনুভূমিক বা হরাইজন্টাল। ঠিক আছে, হরাইজন্টাল বেগ। আর এটা হচ্ছে উলম্ব, উলম্ব বা ভার্টিক্যাল, ভার্টিক্যাল বেগ। এবারে এই পয়েন্টটা, সাপোজ ধরো এই পয়েন্টটা হচ্ছে ও, এই পয়েন্টটার পর কি হবে, বস্তুটা বস্তুটা দেখো এগিয়ে যাওয়ার বেগটা তো বা এগিয়ে যাওয়ার গতিটা তো রইলই, মানে ইউ কস থিটা এটা তো রইলই, কিন্তু এই পয়েন্টের পরও কি হবে, নিচের দিকে নামতে থাকবে, মানে এখানেও একটা ইউ সাইন থিটা থাকবে। তার মানে দেখা গেল যে প্রত্যেকটি পয়েন্টে ওর কিন্তু দুটো করে বেগ আছে। ঠিক আছে, একটা হচ্ছে যে যেটা স্ট্রেট লাইনে হরাইজন্টাল মোশনে থাকছে, মানে এই ইউ কস থিটাটা কি হচ্ছে, স্ট্রেট লাইনে হরাইজন্টাল বা অনুভূমিক গতিতে থাকছে, এবং এটার দেখো এটার মান কিন্তু সবসময় কনস্ট্যান্ট। ঠিক আছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকছে বা বা সমগতিতে থাকছে। আর আরেকটা হচ্ছে ইউ সাইন থিটা, যেটা ডিরেকশন চেঞ্জ করছে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতেই পারি যে যে
দেখো প্রথমে আমরা প্রাস কি সেটা একবার লিখে নিই, যে ভূপৃষ্ঠ বা তার কাছাকাছি কোনো বিন্দু থেকে একটি বস্তুকে যে কোনো দিকে ছুঁড়লে তাকে বলে প্রাস, তাকে প্রাস বলে। এবারে এর যে গতিপথটা, এর গতিপথটাকে আমরা প্রাসের গতিপথ বলছি। ওকে, এর গতিপথকে আমরা প্রাসের গতিপথ বলছি। তাহলে এইখানে আমরা লিখে নেব যে প্রতি ক্ষেত্রেই দুটি বেগ থাকে, প্রতি ক্ষেত্রে দুটি বেগ থাকে। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে হরাইজন্টাল বা অনুভূমিক, ঠিক আছে, হরাইজন্টাল ভেলোসিটি উইথ কনস্ট্যান্ট ভ্যালু, যেটার জন্য ও এগিয়ে যাচ্ছে। আর নাম্বার টুতে যদি লিখি, নাম্বার টুতে পাবো যে ভার্টিক্যাল ভেলোসিটি। এই ভার্টিক্যাল ভেলোসিটি কি হচ্ছে, এর ভ্যালুটা চেঞ্জ হতে থাকছে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি এই যে প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন, তাহলে আমরা লিখছি প্রজেক্টাইল মোশন। দেখো প্রজেক্টাইল মোশনে তার মানে দুদিকে আছে, একটা হরাইজন্টাল দিকে আছে তার গতি, আর একটা ভার্টিক্যাল দিকে। এটা একটা 2D মোশন বা 2 ডাইমেনশনাল মোশন, 2D মোশন। ওকে, তাহলে এখনো পর্যন্ত আমরা কি দেখলাম, যে প্রজেক্টাইল মোশনের একদম বেসিকটা দেখলাম, যে ভূপৃষ্ঠ বা তার কাছাকাছি কোনো একটা বিন্দু থেকে একটি বস্তুকে যে কোনো দিকে যদি আমরা ছুঁড়ে দিই তাহলে তাকে প্রাস বলবো, এবং তার এই গতিপথকে আমরা কি বলছি, ট্র্যাজেক্টরি। আর এই গতিপথটা কিরূপ? এই গতিপথটা হচ্ছে আমরা বলতে পারি অধিবৃত্তাকার, বা যাকে আমরা বলছি প্যারাবোলিক পাথ। এই প্যারাবোলিক পাথটাকেই আমরা ট্র্যাজেক্টরি বা প্রাসের গতিপথ বলছি। ওকে, বোঝা গেছে? তাহলে আমরা এই প্রাসের গতিপথ সম্পর্কে কিছু জেনে নিই। যেমন তার আগে এর উদাহরণগুলো দেখে নিই, উদাহরণগুলো লিখি। আচ্ছা, এক্সাম্পল বলে লিখে নিই। এক্সাম্পল দেখো, এক্সাম্পল কি কি দিতে পারি, যে একটা ফায়ারিং ট্যাঙ্ক থেকে যখন একটা বুলেট ছোড়া হয়, ট্যাঙ্কার দেখেছো, যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কার, তো ওই ফায়ারিং ট্যাঙ্ক থেকে যখন বুলেট ছোড়া হয়, তাহলে লিখতে পারি যে মোশন অফ বুলেট ফ্রম ফায়ারিং ট্যাঙ্ক, মোশন অফ বুলেট ফ্রম ফায়ারিং ট্যাঙ্ক। আচ্ছা, আমরা যেটা এখনই বললাম, তোমার থ্রোয়িং আ বল, বা আমরা বলতে পারি যে মোশন অফ বল আফটার হিটিং দ্য ব্যাট, মোশন অফ বল আফটার হিটিং দ্য ব্যাট। দেখবে যখন কোনো একটা স্ট্রোক করা হয় বা কোনো একটা বলকে হিট করা হচ্ছে, তো তখন সেই বলটাও কিন্তু এই প্রজেক্টাইল মোশনেই মুভ করে। ওকে, তাছাড়া আচ্ছা, যখন এরোপ্লেন থেকে কোনো একটা বোম নিচে ড্রপ করা হয়, ঠিক আছে, তাহলে মোশন অফ, কি লিখবো, মোশন অফ বোম্ব ড্রপড ফ্রম এরোপ্লেন।
দেখো এর ক্ষেত্রেও কিন্তু এই যদি একটা এরোপ্লেন হয়, এই পোর্শনে যদি একটা এরোপ্লেন হয়, এখান থেকেও যে বোমটা ফেলা হবে নিচে, সেও কিন্তু একটা ট্র্যাজেক্টরি পাথেই এগোবে। তো তার ক্ষেত্রেও কিন্তু তোমার এই প্রজেক্টাইল মোশন ফলো করবে। আর আর কি হতে পারে, যে মোশন অফ রকেট, রকেটের যে মোশন, ঠিক আছে, যেমন ধরো এই রকেট কি হয়, যে রকেট যখন ভূপৃষ্ঠ থেকে ওপর দিকে যাচ্ছে, তো ওপর দিকে যখন যায় তখন এই ট্র্যাজেক্টরি পথেই যায়, ঠিক আছে। তো সিমিলারলি তাহলে এটা লিখবো যে মোশন অফ রকেট কখন, আফটার বার্ন আউট, মানে যখন জ্বালানিটা বার্ন আউট হয়ে যায়, ঠিক আছে, জ্বালানিটা বেরিয়ে যায় তখন। তাহলে এই কটা পয়েন্ট আমাদের জানা ছিল। মোশন অফ বুলেট ফ্রম ফায়ারিং ট্যাঙ্ক, থ্রোয়িং অফ বল বা মোশন অফ বল আফটার হিটিং দ্য ব্যাট, মোশন অফ বোম ড্রপড ফ্রম এরোপ্লেন, আর মোশন অফ রকেট আফটার বার্ন আউট। ঠিক আছে, এইগুলো ছিল আমার এক্সাম্পল, এগুলো প্রজেক্টাইল মোশনের এক্সাম্পল। ওকে, তো এরপর এরপর দেখি আমরা নেক্সট কি করবো। দেখো প্রজেক্টাইল মোশনের জন্য যে পয়েন্টগুলো আমাদের জানা দরকার, যে ইম্পর্টেন্ট ফর্মুলা আছে ওর থেকে, তো সেগুলো আমরা লিখে নেবো। তো তার জন্য আমরা একটা ছবি এঁকে নেবো। তার জন্য আমরা ছবি এঁকে নেবো। দেখো প্রজেক্টাইল মোশনের একটা ছবি আঁকছি। এই ধরো এক্স আর ওয়াই অ্যাক্সিস। তো এটা যেহেতু 2 ডাইমেনশনাল মোশন, তো এক্স আর ওয়াই অ্যাক্সিসে, তো সাপোজ এই পয়েন্ট থেকে একটা প্রজেক্টাইল মোশন, এটাকে আমরা কল্পনা করলাম। এই পয়েন্টটা আমরা লিখছি মূল বিন্দু যেটা ও, এই পয়েন্টটাকে লিখে দিচ্ছি বি, আর এটা ম্যাক্সিমাম পয়েন্ট আমরা এ লিখছি। তো দেখো এই পর্যন্ত একটা একটা তো এইদিকে একটা তো বেগ পাচ্ছি, ঠিক আছে, এদিকে তো একটা বেগ পাচ্ছি, তাহলে এই বেগটাকে আমরা ইউ লিখছি। আর এই যে হরাইজন্টালি যে আমরা বেগটা পাচ্ছি, যেটা আমরা লিখছিলাম ইউ কস থিটা, দুটো উপাংশে আমরা যখন ভাঙছিলাম, ঠিক আছে। আর নিচ বরাবর যেটা পাবো, বা ওপরের দিকেও যেটা পাবো, এই ওপরের দিকে অথবা এই দিকের ক্ষেত্রে নিচের দিকে, তো সেটা কি পাবো, ইউ সাইন থিটা, যেটা উলম্ব উপাংশ, ঠিক আছে, মানে একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট, ঠিক আছে। আর এই যে সম্পূর্ণ পয়েন্টটা ও থেকে বি, সম্পূর্ণ পয়েন্ট যে ও থেকে বি, একে আমরা কি বলি, একে আমরা রেঞ্জ বলি, একে আমরা বলি রেঞ্জ, অর্থাৎ বিস্তার। রেঞ্জকে আমরা আর দিয়ে লিখি। আর দেখো এই পয়েন্টে, এই যে এ পয়েন্টে কি হবে, ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে, ইউ ম্যাক্স, ঠিক আছে, ইউ ম্যাক্স। তাহলে এই পয়েন্ট, আর এই যে এই পয়েন্টটা ও পয়েন্টটাকে আমরা কি বলতে পারি, যে পয়েন্ট অফ প্রজেকশন, মানে যে বিন্দু থেকে প্রাস তৈরি করা হচ্ছে, তো এটাকে লিখতে পারি পয়েন্ট অফ প্রজেকশন, পয়েন্ট অফ প্রজেকশন। ওকে, তো এখান থেকে আমরা কি কি ইম্পর্টেন্ট ফর্মুলা পেতে পারি, তো চলো দেখা যাক। তো ফার্স্টে আমরা লিখছি কি কি কম্পোনেন্ট আছে। 1 নম্বরে আমরা লিখে নিচ্ছি কম্পোনেন্ট অফ ভেলোসিটি, যেটা আমরা আগেও পড়লাম, যে কি কি উপাংশ আছে কম্পোনেন্ট অফ ভেলোসিটি। তাহলে যেটা আমরা আগে লিখেছি সেটাই লিখে নিই, যে একটা হরাইজন্টাল আছে, হরাইজন্টাল ভেলোসিটি, যেটাকে আমরা লিখছি ইউ কস থিটা, আর একটা হচ্ছে ভার্টিক্যাল ভার্টিক্যাল ভেলোসিটি ইউ থিটা, হরাইজন্টাল ভেলোসিটি ইউ কস থিটা, এবং ভার্টিক্যাল ভেলোসিটি ইউ সাইন থিটা। এরপর এরপর আমরা নাম্বার 2-তে লিখছি, নাম্বার 2-তে লিখছি টাইম অফ অ্যাসেন্ট, যেটা আমরা আগে পড়েছি আরোহণের সময়, টাইম অফ অ্যাসেন্ট মানে আরোহণের সময়কাল, ঠিক আছে। আমরা জাস্ট এখানটা লিখে নিচ্ছি আরোহণ,
আরোহণ, টাইম অফ অ্যাসেন্ট। দেখো এর আগে আমরা উলম্ব গতির ক্ষেত্রে টাইম অফ অ্যাসেন্ট আমরা টি দিয়ে লিখেছিলাম, তো টিকে আমরা কি ইউ বাই জি, মনে পড়ছে আশা করি, ইউ বাই জি। তো এর ক্ষেত্রে দেখো টাইম অফ অ্যাসেন্ট বা টাইম অফ ডিসেন্ট মানে আরোহণ এবং অবরোহণ বা অবতরণ, এই দুটোর ক্ষেত্রেই আমাদের কি এই অনুভূমিক উপাংশটা বা হরাইজন্টাল কম্পোনেন্টটা কাজে লাগবে? না, লাগবে না। আমার এখানে শুধুমাত্র উলম্ব উপাংশ বা এই ভার্টিক্যাল ভেলোসিটিটাই কাজে লাগবে। তাহলে এখানে ইউ এর ভ্যালুটা হয়ে যাবে ইউ সাইন থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি টাইম অফ অ্যাসেন্ট, যেটা আমরা বলছি টাইম অফ অ্যাসেন্টের জায়গায় লিখছি টি এ ইকুয়ালস টু ইউ থিটা বাই জি। টি এ ইকুয়ালস টু ইউ সাইন থিটা বাই জি। ঠিক আছে, এরপর 3 নম্বরে লিখছি টাইম অফ ডিসেন্ট। টাইম অফ ডিসেন্ট, টাইম অফ ডিসেন্ট বা যাকে আমরা বলছি কি অবতরণ কাল। তা আমরা কি জানি যে টাইম অফ অ্যাসেন্ট আর টাইম অফ ডিসেন্ট দুটোই সেম হয়। ঠিক আছে, তাহলে টাইম অফ ডিসেন্টকে আমরা কি লিখতে পারি, যে টিডি দিয়ে লিখছি, টিডি ইকুয়ালস টু সেই একই হবে ইউ সাইন থিটা বাই জি, ইউ সাইন থিটা বাই জি। ওকে, তাহলে এটাও আমরা বক্স করে নিচ্ছি, ইউ সাইন থিটা বাই জি টাইম অফ ডিসেন্ট, আর টাইম অফ অ্যাসেন্ট হয়ে গেল ইউ সাইন থিটা বাই জি। ঠিক আছে, তাহলে এখানেও সেই লিখছি টি এ ইকুয়ালস টু টি ডি, টি এ ইকুয়ালস টু হচ্ছে টি ডি। ঠিক আছে, টি এ ইকুয়ালস টু টি ডি। এরপরে এরপরে আমরা লিখছি টাইম অফ ফ্লাইট, মানে যেটা আগের বলেছিলাম মোট সময়কাল, টাইম অফ ফ্লাইট। লিখে নিই টাইম অফ ফ্লাইট 4 নম্বরে, টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট যেটা মোট সময় লাগছে সেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখছি, ক্যাপিটাল টি দিয়ে লিখছি। তো ক্যাপিটাল টি এর ভ্যালু কি হবে, ক্যাপিটাল টি ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে টি এ প্লাস টিডি টোটাল টাইমটা, और टी इक्वल्स टू यू साइन थीटा बाई जी प्लस यू साइन थीटा बाई जी, और इक्वल्स टू কি হবে 2u সাইন থিটা বাই জি, 2u সাইন থিটা বাই জি। তাহলে টাইম অফ ফ্লাইট যেটা বা টোটাল টাইম সেটা হচ্ছে আমাদের 2u সাইন থিটা বাই জি। এটা আমরা নোট করে নেব 2u সাইন থিটা বাই জি। এরপর এখানে যেটা আমরা ইউ ম্যাক্স যেটা দেখেছিলাম, এখানে যে ইউ ম্যাক্স যেটা দেখেছিলাম যে পয়েন্টে, সেই পয়েন্টে এর একটা তো হাইট ছিল, এর একটা তো হাইট ছিল, তো ম্যাক্সিমাম হাইট এটাই, যেটা আমরা উলম্ব গতির ক্ষেত্রেও দেখেছিলাম। তাহলে এটাই ম্যাক্সিমাম হাইটটা। তো এর ক্ষেত্রে আমরা কি করব, এর ক্ষেত্রে এই ম্যাক্সিমাম হাইটটাকে আমরা বার করব। ম্যাক্সিমাম হাইট আগেও আমরা ক্যালকুলেট করেছি, তো নাম্বার 5। তো ম্যাক্সিমাম হাইট 5 নম্বরে আমরা লিখছি ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট এইচ ম্যাক্স। তো এইচ ম্যাক্স আগের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে ইউ স্কোয়ার বাই 2g ছিল, এই যে এইচ ম্যাক্সের যে ভ্যালুটা আমরা পড়েছিলাম সেটা কি ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g। তো আমরা সেই ফর্মুলা দিয়ে করেছিলাম ওটা। তো এর ক্ষেত্রে কি হয়ে যাবে, জাস্ট এইচ ম্যাক্স ইকুয়ালস টু ইউ স্কোয়ারের জায়গায় হয়ে যাবে ওটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, কারণ আমাদের এখানে ইউ কি ডিনোট করছে, ইউ সাইন থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এইচ ম্যাক্স ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে, তো এরপরে 5 নম্বরে আমরা ম্যাক্সিমাম হাইট দেখলাম। 6 নম্বরে আমরা এই যে রেঞ্জ বা বিস্তার, এটা আমরা আগে দেখিনি,
এটা এখানে দেখব, অর্থাৎ এই ও পয়েন্ট থেকে ছোড়ার পর বি পয়েন্টে যে গেল, তো কত দূর পর্যন্ত বিস্তৃত হলো বা কত দূর পর্যন্ত গেল। তাহলে আমরা এখানে লিখব কি, যে 6 নম্বরে লিখছি রেঞ্জ, 6 নম্বরে লিখছি রেঞ্জ, রেঞ্জ আর, ঠিক আছে। তো একে আমরা লিখতে পারি বিস্তার, বিস্তার, ঠিক আছে। তাই বিস্তার, তো এর ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে এই হরাইজন্টাল ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট বা এই প্রজেক্টাইল মোশনে প্রজেক্টাইলটা যে হরাইজন্টাল ডিস্টেন্সটা কভার করে, ঠিক আছে। তো এটা লিখে নিচ্ছি যে দ্য হরাইজন্টাল ডিস্টেন্স অফ দ্য প্রজেক্টাইল, অফ দ্য প্রজেক্টাইল, হরাইজন্টাল ডিস্টেন্স অফ দ্য প্রজেক্টাইল। আমরা আর দিয়ে লিখছি, একে আর দিয়ে লিখছি, তো এটা হবে তোমার ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি। এর ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি। এখানে জাস্ট যেমন আমরা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g লিখছিলাম এইচ ম্যাক্সের ক্ষেত্রে, এর ক্ষেত্রে এই রেঞ্জের ক্ষেত্রে এই ফর্মুলাটা হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি। এটা হলো রেঞ্জ। এবারে এখানে একটা কোশ্চেন দেয় যে ম্যাক্সিমাম রেঞ্জের ভ্যালু কত। তাহলে দেখো এখানে এখানে রেঞ্জের ভ্যালুতে আছে ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি। এবার দেখো এই যে রাশিটা আছে ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি, এখানে জি এর ভ্যালু তো কনস্ট্যান্ট, ইউ তো প্রাথমিক যে বেগটা সেটাও কনস্ট্যান্ট, তার মানে যদি ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে মানে ভ্যালু হতে হয় তাহলে সাইন 2θ ওপর ডিপেন্ড করবে। এবারে এই সাইন 2θ ম্যাক্সিমাম ভ্যালু বা সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হয় 1, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হয় 1। তাহলে সাইন 2θর ম্যাক্সিমাম ভ্যালু যদি 1 হয়, 1 কার জন্য হয়, সাইন 90 ডিগ্রির জন্য হয়। এবার তাহলে 2θ যদি 90 ডিগ্রি হয় তাহলে থিটার ভ্যালু কত, 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাট থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, at theta equals to 45 degree, maximum range of the projectile, মানে সর্বোচ্চ বিস্তার প্রজেক্টাইলের কত হবে, আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি, দেখো এই যে ইউ স্কোয়ার সাইন 2θ, এই সাইন 2θর ভ্যালুটা ম্যাক্সিমামের জন্য কত 1 হয়ে যাবে, তাহলে আর ইকুয়ালস টু হয়ে যাবে ইউ স্কোয়ার বাই জি, আর ইকুয়ালস টু হয়ে যাবে ইউ স্কোয়ার বাই জি। এটাকেও আমরা পয়েন্ট আউট করে নেব। এটাকে আমরা একটা কাজ করি, এটা আর এম লিখে দিই, ঠিক আছে, ম্যাক্সিমাম রেঞ্জ, তাই আর এম লিখছি, ওকে। আচ্ছা এইবারে যখন এই রেঞ্জটা যখন ম্যাক্সিমাম তখন ম্যাক্সিমাম হাইট কত হবে, রেঞ্জ যখন ম্যাক্সিমাম, তো আমরা এখানে লিখছি when range is maximum, তাহলে ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট অফ প্রজেক্টাইল, ম্যাক্সিমাম হাইট অফ প্রজেক্টাইল। তাহলে এইখানে আমরা লিখব এইচ ম্যাক্স ইকুয়ালস টু, দেখো আমাদের ম্যাক্সিমাম হাইটের আগের ফর্মুলা কি ছিল, আগের ফর্মুলা ছিল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এইটাই চেঞ্জ হয়ে যায় ইউ স্কোয়ার বাই 4g, ইউ স্কোয়ার বাই 4g। আমরা লিখছি এখানে ইউ স্কোয়ার বাই 4g। আবার এই ইউ স্কোয়ার বাই 4g কে আমরা লিখতে পারি যে আর এম বাই 4, কারণ ইউ স্কোয়ার বাই জি হচ্ছে আর এম। তাহলে ম্যাক্সিমাম হাইট এবং ম্যাক্সিমাম রেঞ্জের মধ্যে একটা
রিলেশন কি এইচ ম্যাক্স ইকুয়ালস টু আর ম্যাক্স বাই 4, ঠিক আছে, এইচ এম ইকুয়ালস টু আর এম বাই 4, ওকে, বোঝা গেছে? তো এ পর্যন্ত তাহলে আমরা কি দেখলাম, ম্যাক্সিমাম হাইট দেখলাম আর রেঞ্জটা দেখলাম, ওকে। আর কি বাকি রইল? আচ্ছা, এখানে আমরা অ্যাঙ্গেল অফ প্রজেকশন 45 ডিগ্রি তো বলেই দিয়েছি, যে এই যে অ্যাঙ্গেল অফ প্রজেকশন 45 ডিগ্রির জন্য এই থিটা যেটা অ্যাঙ্গেল অফ প্রজেকশন, এই অ্যাঙ্গেল অফ প্রজেকশন 45 ডিগ্রির জন্য রেঞ্জটা ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে। আর এখানে এই ট্র্যাজেক্টরিতে বা এই প্রাসের মধ্যে যখন টপ মোস্ট পয়েন্ট বা ম্যাক্সিমাম পয়েন্টে যখন চলে আসছে, মানে এ পয়েন্টে যখন চলে আসছে, এই পয়েন্টটাতে কি হয়ে যায়, এই পয়েন্টটাতে স্পিডটা মিনিমাম হয়ে যায়, স্পিডটা মিনিমাম হয়ে যায়, ঠিক আছে। তাহলে স্পিডটা যখন মিনিমাম হচ্ছে তখন কি হয়ে যায়, এই স্পিডের ভ্যালুটা তখন ইউ ইজিক্যাল টু অনলি ইউ কস থিটা হয়, তখন নিচের দিকে আর কোনো লেখা নেই, ইউ ইকুয়ালস টু অনলি ইউ কস থিটা। আর এখানে বলার কিছু নেই। এরপর এর অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে, অথবা এই ডেটাগুলো দিয়েই আমরা অঙ্ক করব, ওকে। নেক্সট ডে তাহলে আমরা এই হোল যে পাঁচটা আমরা পার্ট পড়লাম, এই 5টা পার্টের এমসিকিউ ডিসকাস করব, আর এর থেকে যা নিউমেরিক্যাল প্রবলেম হয় তা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা পড়াশোনা চালিয়ে যাও, ক্লাসগুলো রিভাইজ করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর এরকমই ক্লাস পেতে এবং পাশে থাকতে বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।